মা, তুমি তাহলে আমাকে কবে শপিং করতে নিয়ে যাবে বলো তো? আমার একমাত্র দাদার বিয়ে বলে কথা, আমি কিন্তু দাদার বিয়েতে লেহেঙ্গা নেব বলে দিচ্ছি। দেখ বোন, আমার কাছে এখন অত টাকা নেই, আর আমি জানি তুই কম দামি লেহেঙ্গা নিবিও না। তুই তো দোকানে গিয়ে 50-60 হাজার টাকা দামি লেহেঙ্গা পছন্দ করে বসে থাকবি, আর এমনিও তো আমার বিয়েতে আমি টাকা খরচা করতে পারছি না। তুই তো আমার পরিস্থিতি সবই জানিস। খোকা, তোর ছোট বোনটাকে এরকম ভাবে কেন বলছিস? তোর তো একটাই বোন, আর আমরা গরিব বলে ওর সামান্য জেদটাও পূরণ করতে পারবো না? এটা কি হতে পারে? ঠিক আছে, তোর কাছে না হয় টাকা নেই, কিন্তু আমার কাছে যা টাকা আছে আমি ওর পছন্দ মতো একটা লেহেঙ্গা কিনে দেব। তোকে ওর শপিং এর জন্য টাকা দিতে হবে না। সেটা তো তাহলে খুবই ভালো কথা মা, কারণ আমার কাছে তো এখন টাকা নেই, আমি আমার নিজের শপিংটাই করতে পারছি না, আবার ওকে শপিং করে দেবো? আচ্ছা মা, আমার একটু কাজ আছে, আমি আসছি। এই বলে সৌমেন নিজের কাজে চলে যায়। আসলে সৌমেনের কিছুদিন পরেই বিয়ে ছিল। সৌমেন তার মা রূপা দেবী এবং বোন রিনার সঙ্গে থাকতো। সৌমেন যে অফিসে চাকরি করত, সেই অফিসেই তার হবু বউ চাকরি করত। সৌমেনের হবু বউ মানে স্বপ্না ছিল অত্যন্ত ধনী পরিবারের মেয়ে। আসলে সৌমেন যে অফিসে চাকরি করত, সেই অফিসের ম্যানেজার ছিল স্বপ্নার বাবা, আর স্বপ্নাও টুকটাক সেই অফিসে কাজ করত। সেখান থেকে স্বপ্নার সঙ্গে তার আলাপ হয়। এভাবেই আলাপ পরিচয় হওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যেই সৌমেন এবং স্বপ্না একে অপরকে পছন্দ করে বসে, আর তারা বিয়ে করবে বলে ঠিক করে। আর দুই পরিবারের সহমতে তাদের বিয়ে পাকা করে দেয়া হয়। আর সেই জন্যই দাদার বিয়ে উপলক্ষে রিনা তার মায়ের কাছে শপিং করার জন্য আবদার করে। পরের দিনে রূপা দেবী তার মেয়েকে শপিং করতে নিয়ে চলে যায়। দেখ রিনা, আমার কাছে কিন্তু বেশি টাকা নেই, তুই 10-20 হাজার টাকার মধ্যে সব শপিং কিন্তু কমপ্লিট করে নিবি, কেমন? আমার কাছে এর থেকে কিন্তু বেশি টাকা আর নেই। মা, ওই যে লাল রঙের লেহেঙ্গাটা দেখেছো? আমি ওটাই নেব, ওটা খুব সুন্দর। দেখো, ওই লেহেঙ্গাটা পরলে আমাকে দারুণ লাগবে। এই যে দোকানদার কাকু, আমাকে ওই লাল লেহেঙ্গাটা দেখান তো, কত দাম ওটার? এটার দাম 30,000 টাকা। দোকানদারের মুখে লেহেঙ্গার দাম শুনে রূপা দেবী তখনই রিনাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এই দেখে রিনা তার মায়ের উপর রেগে যায়। মা, আমার একমাত্র দাদার বিয়ে বলে কথা, আর তুমি আমাকে একটু মন খুলে শপিং করতে দেবে না? 30,000 টাকা শুনে আমাকে নিয়ে চলে এলে, তাহলে এখন আমি কি জামা নেব? দাদার বিয়েতে আমি কি ভিখারি সেজে ঘুরে বেড়াবো? অত টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই রে মা, তোকে তো একটু বুঝতে হবে। আমি তোকে একটা সুন্দর চুড়িদার কিনে দেব, তুই সেটাই পরবি। আর হ্যাঁ, আমি আর কোনো কথা শুনতে চাই না। এভাবেই রূপা দেবী তার সামর্থ্য মতো রিনাকে একটা জামা কিনে দেয়, কিন্তু যেটা রিনার একেবারেই পছন্দ হয় না। কিন্তু তবুও রিনা বাধ্য হয়ে দাদার বিয়েতে সেই জামাটা পরে নেয়। আর এভাবেই দেখতে দেখতে রিনার দাদার বিয়ে হয়ে যায় এবং রিনার ধনী বৌদি গরিব শ্বশুর বাড়িতে চলে আসে। এসো বৌমা, ভেতরে এসো। এই রিনা, তোর বৌদিকে ভেতরে নিয়ে আয়। বৌদি, এসো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। ভেতরে আর কোথায় যাব? তোমাদের বাড়িটাকে তো দেখে মনে হচ্ছে আমি যেন কোনো ভিখারিদের বাড়িতে চলে এসেছি। সোমেন, তোমাদের বাড়িটা এরকম, তুমি তো আগে আমাকে জানাওনি। দেখো স্বপ্না, আমি তোমার বাবার কাছে কাজ করতাম ঠিকই, কিন্তু আমি যা মাহিনা পাই তাতে মায়ের ওষুধ আর সংসার চলে যায়, তাই এখনো পর্যন্ত বাড়িটা ঠিক করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমি সবকিছু ঠিক করে নেব। দূর, এরকম ভাঙাচোরা বাড়িতে কি ঢুকতে ইচ্ছা করে? কিন্তু এখন আর আমি কি বা করব? এই বাড়িতেই তো আমাকে থাকতে হবে। এই বলে স্বপ্না অহংকার দেখিয়ে তার গরিব ননদকে সামনে থেকে সরে যেতে বলে এবং নিজের রুমে চলে যায়। এই দেখে স্বপ্নার শাশুড়ি মা এবং ননদ প্রচন্ড পরিমাণে অবাক হয়, কিন্তু তারা তাদের বাড়ির নতুন বৌমাকে কোনো কিছু বলতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। একদিন সৌমেন স্বপ্নার হাতে কিছু টাকা দিয়ে বলে, এই দেখো, এই টাকাটা আমি তোমার হাতে দিচ্ছি, মায়ের ওষুধ শেষ হয়ে গেলে মাকে একবার ওষুধটা কিনে এনে দেবে, কেননা আমি একটু কাজে ব্যস্ত থাকবো, তাই এই দায়িত্বটা আমি তোমার উপরেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় মতো মাকে ওষুধটা কিনে এনে দেব। আমি তো ভালো করেই জানি আমি সময় মতো এনে দেব কি অসময়ে এনে দেব। এই যে টাকাটা আমার হাতে এলো, আমি এই টাকা দিয়ে মেকআপের জিনিস কিনবো, শাশুড়ি মাকে ওষুধ কিনে এনে দেবো না ছাই। এই ভেবে স্বপ্না নিজের মনে মনে হাসতে থাকে। এভাবেই কিছুদিন কাটে। আর স্বপ্নার ননদ রিনা একদিন স্বপ্নাকে বলে, বৌদি, মায়ের ওষুধগুলো তো শেষ হয়ে গেছে, তুমি তো জানো মা কত রকমের ওষুধ খায়, গ্যাসের ওষুধ, প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, সবকিছুই মাকে খেতে হয়। তুমি একটু দাদাকে বলে টাকা নিয়ে মায়ের ওষুধগুলো কিনে এনে দেবে গো। কেন? তোমার দাদা কেন টাকা দিতে যাবে? তোমার মায়ের কাছে কি কম টাকা আছে? আমি তো বুঝতেই পারি না তোমার মা কেন তোমার দাদার কাছ থেকে টাকা চাই। ঠিক আছে,
তোমার দাদা এলে আমি তোমার দাদার কাছ থেকে টাকা নেব। কিন্তু তোমার দাদা তো বলছিল তোমাদেরকে আর টাকা দেবে না, নাকি মায়ের কাছে তোমার দাদা আগে থেকে অনেক টাকা দিয়ে রেখেছে। স্বপ্নার এই কথা শুনতে পেয়ে তার শাশুড়ি মা রূপা দেবী তখনই সেখানে চলে আসে। আর সে হাঁপাতে হাঁপাতে বলে, দেখো বৌমা, আমার ওষুধ পালাগুলো দয়া করে কিনে দিতে বলো, কারণ ওষুধগুলো না খেলে আমি মনে হয় না আর বাঁচতে পারবো। এই কদিন ধরে ওষুধ খাওয়া হয়নি বলে আমার শরীরটা কিন্তু খুব অসুস্থ লাগছে। দেখো বৌদি, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে মায়ের সঙ্গে এমন ব্যবহার করো না। মা আর কদিনই বা বাঁচবে বলো তো? দেখেছো তো মায়ের শরীরের অবস্থা কেমন। এই চুপ করো তো, তুমি আমার সঙ্গে একটাও কথা বলবে না। শুধু শুধু নাটক করে টাকা নেওয়ার ধান্দা। আমি তোমাদের সব নাটক বুঝতে পারি, তোমরা একটাও টাকা পাবে না, বুঝেছো? এই বলে স্বপ্না নিজের রুমে চলে যায় আর রিনা তার মায়ের হাত ধরে আস্তে আস্তে ঘরের দিকে নিয়ে যায়। সেদিন রূপা দেবী প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, কারণ প্রেসারের ওষুধ এবং সুগারের ওষুধ একদিন না খেলেই সে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যেত। এভাবেই 2 দিন কাটে। 2 দিন পর সন্ধ্যাবেলা স্বপ্নে এক মডার্ন ড্রেস পরে নাইট ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়। তখনই তার ননদ বলে, বৌদি, মায়ের শরীরটা ভীষণ খারাপ, কতদিন হয়ে গেল মা ওষুধ খেতে পারছে না। তুমি কোথায় যাচ্ছ এখন? দয়া করে কোথাও যেও না, দাদাও বাড়িতে নেই। এখন যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি একা একা কি করব বলো? তোমার মায়ের কিছুই হবে না, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার দাদা বাড়িতে অনেক লেট করে আসবে বলেই দিয়েছে। ওর অফিসে এখন অনেক কাজের চাপ, তাই জন্য আমি নাইট ক্লাবে যাচ্ছি। তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, না হলে তুমি তোমার গরিব মাকে নিয়ে বাড়িতেই পড়ে থাকো। আমি চললাম, বাই বাই। এই বলে স্বপ্না টাটা বাই বাই করে সেখান থেকে চলে যায়। আর এই দেখে রিনার খুবই খারাপ লাগে। রিনা তার মায়ের কাছে বসে বসে পাহারা দিতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই রূপা দেবী প্রচন্ড পরিমাণে ছটফট করতে শুরু করে। মা, মা, কি হলো তোমার? তোমার তোমার কি হচ্ছে বলো? ঠিক আছে, দাঁড়াও, আমি বাইরে থেকে একটা কিছু অটো রিক্সা ডেকে নিয়ে আসছি। তোমাকে এভাবে ছেড়ে দিলে হবে না, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই বলে রিনা বাইরে গিয়ে তাড়াতাড়ি করে অটো বা রিক্সা খুঁজতে থাকে, কিন্তু রিনা কোনো গাড়ি খুঁজে পায় না, কারণ অনেক রাত হয়ে যাওয়ায় রাস্তাঘাট তখন পুরোপুরি ফাঁকা থাকে। সেই জন্য রিনা কোনো গাড়ি না পেয়ে তাড়াহুড়ো করে আবার মায়ের কাছে ফিরে আসে। কিন্তু তখন রিনা এসে দেখে যে তার মা আর বেঁচে নেই। মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে গেলে? এখানে তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার কেউ আপন নেই। দাদা তো অনেকদিন আগেই বড় হয়ে গেছে, এবার আমি কাকে মা বলে ডাকবো? আমি কার কাছে থাকবো? এভাবেই রিনা কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে তার ধনী বৌদি বাড়িতে ফেরে, আর রিনার দাদাও বাড়িতে ফিরে এসে দেখে তাদের মা আর বেঁচে নেই। কিন্তু তা দেখে সৌমেনের খুব একটা খারাপ লাগে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রিনা দেরি করে ঘুম থেকে ওঠে, আর এই দেখে স্বপ্না বলে, এই যে মহারানী, তুমি এখন ঘুম থেকে উঠছো, বাড়ির সমস্ত কাজগুলো কে করবে? তোমার মরা মা এসে করে দিয়ে যাবে? চুপ করে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো করে ফেলো, আর আমার জন্য খাবার রান্না করো। আর হ্যাঁ, তোমার দাদা প্রত্যেকদিন খাবার খেয়ে অফিসে যায়, তাই কাল থেকে তাড়াতাড়ি উঠে পড়বে। এরকম ভাবে অর্ডার দিয়ে ধনী বৌদি সেখান থেকে চলে যায়। রিনা তার ধনী বৌদির এরকম ব্যবহার দেখে খুবই কষ্ট পায়, কিন্তু তার কিছু বলার থাকে না। সে চুপচাপ মুখ বুজে সবকিছু সহ্য করে। আর এভাবেই কিছুদিন কাটে। এখান থেকে যাওয়ারও তো কোনো পথ নেই, না হলে আমি এখান থেকে এক্ষুনি চলে যেতাম। আর আমি যদি কিছু বলি আমাকে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার থেকে ভালো আমি চুপচাপ করে অত্যাচার সহ্য করি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এভাবেই রিনা কষ্টের মধ্যে দিন কাটাতে থাকে। রিনাকে তার ধনী বৌদি সেই বাড়িতে কাজের মেয়ে হিসেবেই রেখে দেয়। বাড়ির সমস্ত কাজকর্ম রিনাকেই করতে হয়। এভাবেই আরো বেশ কিছুদিন কাটে। স্বপ্না একদিন তার বাড়িতে তার বান্ধবীদেরকে ডেকে এক বড় করে পার্টি দেয়। আর সেখানে উপস্থিত স্বপ্নার এক বান্ধবী পূজা বলে, কিরে স্বপ্না, এই মেয়েটাকে? একে তো আগে আমরা কখনোই দেখিনি। আচ্ছা, তোর যে একটা ননদ ছিল, এটাই কি তোর সেই গরিব ননদ? আরে না না, একে তো আমি আমার ননদ বলে মানি না, এ তো আমাদের বাড়ির কাজের মেয়ে। বৌদির মুখে এমন কথা শুনে রিনা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে, আর তার চোখে জল চলে আসে। এতদিন এত অপমান সহ্য করেও সে আজ পর্যন্ত এই বাড়িতে ছিল, কিন্তু তার বৌদির মুখে এমন অপমানজনক কথা শুনে সে আর কিছুতেই সেই বাড়িতে থাকতে চায় না। তাই রিনা সিদ্ধান্ত নেয় সেদিনই সে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আর এই বাড়িতে কি জন্য থাকবো? আমি তো এই বাড়ির কাজের মেয়ে,
আমার তো এই বাড়িতে কোনো রকম কিচ্ছু নেই। এত অত্যাচার অপমান সহ্য করার পরেও আমি এই বাড়িতে ছিলাম শুধুমাত্র আমার বাবা মায়ের স্মৃতির জন্য। কিন্তু আমার মনে হয় না এই বাড়িতে থাকা আমার পক্ষে আর ঠিক হবে। এরকমই ভাবনা চিন্তা করে বৌদির চোখের আড়ালে রিনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে ফুটপাতেই থাকতে শুরু করে। বাড়িতে থাকলে রিনা বাড়ির সমস্ত কাজকর্ম করে রাত জেগে পড়াশোনা করত। আর বাড়ি থেকে বেরোনোর সময় রিনা তার সঙ্গে করে বইপত্র সমস্ত কিছু নিয়ে আসে। সেই সাথে কোনো রকমের রাস্তার ধারে দোকানগুলোতে কাজ করে রিনা কোনো মতে নিজের পেট চালায়। এভাবে দু একদিনের মধ্যে কিছু টাকা জমিয়ে রিনা একটা ঘর ভাড়া নেয় আর সেখানে রিনা থাকতে শুরু করে। এভাবে মাসের পর মাস কেটে যায়। একদিন হঠাৎ করে, এবার কি হবে? আমরা তো পুরোপুরিভাবে বরবাদ হয়ে গেলাম, এখন আমাদেরকে কে বাঁচাবে? আচ্ছা সোমেন, আমি তো জানতাম তুমি আমার বাবার অফিসে কাজ করছো, কিন্তু তুমি যে আমার বাবার অফিস ছেড়ে এরকম একটা 2 নম্বরই কাজ করো এটা তো আমি জানতাম না। আমাকে ক্ষমা করে দাও স্বপ্না, এখন আমি কি করব? আমাদের কেউ বাঁচানোর নেই। এখন আমাকে আর তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আজ শুধুমাত্র আমার জন্যই তোমাকে এই দিন দেখতে হলো। সৌমেন এবং স্বপ্নাকে পুলিশ অ্যারেস্ট করে লকআপে বন্দি করে আর সেই খবর নিউজ পেপারেও দেওয়া হয়। সেই খবর দেখে রিনা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে এসে হাজির হয়। রিনাকে পুলিশ স্টেশনে দেখে সকল পুলিশ অফিসার তাকে স্যালুট করতে থাকে। আর এই দেখে রিনার দাদা এবং বৌদি দুজনেই চমকে ওঠে। স্বপ্না ভাবতেও পারে না যে তার গরিব ননদ এতটা ধনী হয়ে যাবে। আসলে রিনা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে পড়াশোনা করে একজন সফল ব্যক্তিরূপে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে। রিনা তখনই তার দাদা এবং বৌদিকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। এটা কার বাড়ি রিনা? আর এই বাড়ির সামনে এত গাড়ি, এত সিকিউরিটি? এগুলো সব আমার সিকিউরিটি, মানে আমার গাড়ির জন্য। আর এত গাড়ি, এই বাড়ি, এসব কিছু আমার, কারণ এখন আর আমি তোমার গরিব ননদ নেই বৌদি, এখন আমি তোমার থেকেও অনেক বেশি ধনী। আমাকে ক্ষমা করে দাও রিনা, তুমি আমার জন্যই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলে। তোমার সঙ্গে অত খারাপ ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। রিনা বোন, তুই আমাকে ক্ষমা করে দে। তোর বৌদি তোর উপর অনেক অত্যাচার করেছে, আর আমি সমস্ত কিছু জেনেও তোর বৌদিকে কোনোদিন কিছু বলিনি, আর সেই জন্যই তোর বৌদি এত মাথায় উঠে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দে বোন। আমি পারলেই কিন্তু আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ তোমাদের কাছ থেকে নিতে পারতাম, কিন্তু বাবা মা আমাকে সেটা কখনোই শেখায়নি। প্রতিশোধ যদি নিতেই হতো তাহলে আমি আগেই নিয়ে নিতাম। এখন আর শুধু শুধু ওসব কথা মনে রেখে লাভ নেই। আমি তোমাদের দুজনকে রক্ষা করতে পেরেছি, তাতেই আমি খুশি। সেদিন থেকে রিনা তার দাদা এবং বৌদির সঙ্গে একসঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।